হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে তোমরা পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আমি দিয়ে রেখেছি। সেগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো চলো দেখে নাও, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়ে গেছে সেগুলো আমার দেওয়া হয়ে গেছে। তাহলে এই হচ্ছে সাজেশন। এখানে 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্নের মধ্যে যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়েছে সেগুলো হয়ে গেছে এবং এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি এইটা, অর্থাৎ মেটারনিক পদ্ধতি সম্বন্ধে যা জানো লেখো। চলো দেখে নাও প্রশ্নের উত্তর। 19বিংশ শতকের প্রথমার্ধে ইউরোপের রাজনৈতিক আকাশের সর্বোজ্জ্বল তারকা ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্ট মেটারনিক। তাহলে পুরো নাম কি যদি জিজ্ঞেস করে তাহলে বলবে প্রিন্স ক্লেমেন্ট মেটারনিক। এর ভিতরেই কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আমাদের করা হয়ে যাচ্ছে। তো দেখে নাও, আমি বলে দিচ্ছি। যেমন এখানে মেটারনিক পদ্ধতি কি যখন বলবে শর্ট কোয়েশ্চেনে তখন এখান থেকেই দেখিয়ে দেবো। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে তিনি ছিলেন মুখ্য নিয়ন্তা, যে কারণে এই সময়কে মেটারনিক যুগ বলে অভিহিত করা হয়। তাহলে মেটারনিক যুগ কাকে বলে যদি বলে তাহলে এখান থেকে এতটা বলে দেবে। এছাড়া যদি বলা হয় যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে প্রিন্স ক্লেমেন্ট মেটারনিক। এবার দেখো মেটারনিক পদ্ধতি বলে পয়েন্ট দেবে। মেটারনিক তার প্রতিক্রিয়াপন্থী ও রক্ষণশীল নীতির জন্য বিখ্যাত। তার এই নীতির প্রয়োগ পদ্ধতি সাধারণভাবে মেটারনিক পদ্ধতি নামে পরিচিত। তিনি অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র, পুরোহিততন্ত্রকে পূর্ণ সমর্থন জানান। ন্যায্য অধিকার ও রাজার দৈব সত্তাকে মেটারনিক অভ্রান্ত বলে মনে করতেন। স্বভাবতই তার নীতি ছিল রাজতন্ত্রকে টিকিয়ে রাখা এবং উদারতন্ত্রকে দমন করা। তার ধ্যান জ্ঞান ছিল অস্ট্রিয়া যে কোনো উপায়ে ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য ও নেতৃত্ব বজায় রাখাই ছিল তার প্রধান লক্ষ্য। তাহলে যদি বলে মেটারনিক পদ্ধতি কী, তাহলে এখান থেকে এতটা বলে দেবে। এরপর দেখো, আমি আর এগুলো বলছি না, এখানটা বাদ দিয়ে দেবে। এরপর এখানে চলে আসবে উদারনীতির বিরোধিতার কারণ। মূলত দুটি কারণে মেটারনিক বিপ্লব ও উদারতন্ত্রকে বিরোধিতা করেন। প্রথমত, বিপ্লব মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ ঘটায়। এই নবজাগ্রত মধ্যবিত্ত শ্রেণী ছিল সামন্ততন্ত্র বিরোধী। এরা রাজতন্ত্রের স্বৈরাচারিতার পরিবর্তে প্রজাতন্ত্রের উদার ভাবধারার আদর্শ প্রচার করে। জন্মসূত্র অভিজাত ও রাজতন্ত্র উগ্র সমর্থক মেটারনিকের পক্ষে এটি সহ্য করা অসম্ভব ছিল। দ্বিতীয়, ফরাসি বিপ্লব প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের দাবিকে প্রতিষ্ঠা করেছিল। বাস্তববাদী মেটারনিক জানতেন বিপ্লবের এই হেন উদার ভাবধারা কেবল ফ্রান্সের সীমানার মধ্যে আবদ্ধ থাকবে না, একদা এটি অস্ট্রিয়াকেও স্পর্শ করবে। জার্মান, চেকোস্লোভাক, ম্যাগিয়ার, ক্রোট, সার্ব এবং ইতালীয় প্রভৃতি একাধিক জাতির সমন্বয়ে গঠিত অস্ট্রিয়াতে জাতিগত আত্মনিয়ন্ত্রণের ভাবধারা প্রবেশ করলে অস্ট্রিয়ার খণ্ড বিখণ্ড হতে বাধ্য। তাই মেটারনিক যে কোনোভাবেই হোক বিপ্লবকে ধ্বংস করতে উদ্যোগী হন। এরপর আভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি। মেটারনিক তার নীতিকে বাস্তবায়িত করার কাজে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করেন ইউরোপীয় শক্তি সমবায়কে। আভ্যন্তরীণ ক্ষেত্রে সংবাদপত্র, সভা সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ওপর তিনি কঠোর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করে যে কোনো রকম উদারনীতির প্রসার রোধ করেন। কিন্তু তিনি জানতেন কেবল অস্ট্রিয়ার মধ্যে উদারতন্ত্রকে আটকালেই হবে না, উদারনীতির সংক্রমণ রোধ করতে হলে ইউরোপের অন্যান্য দেশেও তার নীতির প্রয়োগ করতে হবে। এই কাজে তার প্রধান সহায়ক ছিল শক্তি সমবায়। ইংল্যান্ডের বিরোধিতা সত্ত্বেও মেটারনিক দক্ষতার সঙ্গে শক্তি সমবায়কে উদারতন্ত্রী আন্দোলন দমনের জন্য নিয়োজিত করেন। জার্মানি বলে পয়েন্ট দেবে। ট্রপোর ঘোষণাপত্র জারি করে তিনি বিপ্লব দ্বারা সংবিধান পরিবর্তন বা নতুন সংবিধান গ্রহণ নিষিদ্ধ করেন। শক্তি সমবায় তার প্রভাবে প্রভাবিত হয়ে নেপলস, পিয়েডমন্ট ও স্পেনের উদারতন্ত্রী আন্দোলনকে দমন করে।
অস্ট্রিয়ার প্রতিবেশী রাজ্য জার্মানিতে উদারতন্ত্র দমনের জন্য মেটারনিক বিশেষ ব্যবস্থা নেয় এবং কোটজেবু নামক জনৈক নাট্যকারকে হত্যার অজুহাতে তিনি কার্লসবাডে জার্মানির মুখ্য প্রশাসকদের একটি সভা আহ্বান করেন। এই সভা কার্লসবাড ডিক্রি জারি করে দেশের সমস্ত রকম উদারতান্ত্রিক ভাবধারার প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করেন। এরপর ইতালি হচ্ছে লাস্ট। জার্মানির মতো ইতালিতেও তিনি দমন নীতি প্রয়োগ করেন। মেটারনিক ও শক্তি সমবায়ের হস্তক্ষেপের ফলে নেপলস এবং পিয়েডমন্ট, পার্মা, মোডেনা প্রভৃতি রাজ্যে গণ আন্দোলনগুলি দমিত হয়। মেটারনিক ইউরোপের বিভিন্ন দেশের রাজাদের পরামর্শ দেন, শাসন করুন, সংস্কার নয়। তারপর দেখো, এইভাবে মেটারনিক 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে উদারপন্থী ভাবধারাকে রুদ্ধ করে রাখেন। তাহলে এই বলে শেষ করবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। ইতালি পর্যন্ত এই অবধি বললেই হয়ে যাবে। তাহলে পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলোও আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।